আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইফাত জাহান উর্মি, প্রভাষক অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। গত ক্লাসে আমরা অর্থনীতি প্রথম পত্র বিষয়ে মূলধন নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা জেনেছিলাম মূলধন কি, মূলধনের প্রকারভেদ কি কি, স্থায়ী এবং চলতি মূলধনগুলো কি কি এবং এদের বৈশিষ্ট্য কি। আজকে আমরা মূলধনের কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা জানি আধুনিক উৎপাদন ব্যবস্থা সাধারণত মূলধন নির্ভর হয়ে থাকে। আধুনিক যুগে উৎপাদন ক্ষেত্রে মূলধন এমন কতগুলো গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে যার ফলে উৎপাদন দ্রুত বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হয়। এখন আসি আমরা মূলধনের কার্যাবলী কি কি হতে পারে। প্রথমত, মূলধন উৎপাদন বৃদ্ধি করে। আধুনিক উৎপাদন ব্যবস্থা মূলধন নিবিড় হওয়ার কারণে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে বৃহদায়তন শিল্পের প্রসার ঘটে। দ্বিতীয়ত, শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে। কিভাবে? উৎপাদন ক্ষেত্রে অধিক মূলধনী দ্রব্য ব্যবহারের ফলে শ্রমিকদের দৈহিক পরিশ্রম কম হয়, ফলে তারা অল্প সময়ে অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে সক্ষম হয়। এইভাবে মূলধন শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে। মূলধন কাঁচামালের যোগান দেয়। দ্রব্য উৎপাদন করতে হলে কাঁচামালের প্রয়োজন হয়। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের যোগান দেওয়া মূলধনের একটি অন্যতম প্রধান কাজ। মূলধন না থাকলে কাঁচামালের যোগান দেওয়া বা কাঁচামাল ক্রয় করা সম্ভব হয় না। যন্ত্রপাতির যোগান দেয়। আধুনিক যুগে শিল্পজাত দ্রব্যের উৎপাদনে এমনকি কৃষিক্ষেত্রে বর্তমানে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় নানা ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। সেই আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য অথবা আধুনিক যন্ত্রপাতি উদ্ভাবনের জন্য বা উদ্ভাবন কাজে সহযোগিতা করার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। কাজেই এই ক্ষেত্রে মূলধন এক বিরাট ভূমিকা পালন করে থাকে। বৃহদায়তন উৎপাদনে সহায়তা করে থাকে। বর্তমান অর্থনীতি মুক্তবাজার অর্থনীতি। এখানে দেশে বিদেশে বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে মূলধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মুক্তবাজার অর্থনীতির ফলে দেখা যায় যে মূলধন উৎপাদন কাজে ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা হয় তা দেশীয় চাহিদা পূরণ করার পর আমরা সাধারণত রপ্তানি করে থাকি। এই মুক্তবাজার অর্থনীতি যে উৎকর্ষতা সেটা মূলত মূলধনের যোগানের উপরে নির্ভর করেছে। মূলধন যত বেশি হয়েছে অর্থনৈতিক কার্যাবলী তত বেশি ত্বরান্বিত হয়েছে এবং অর্থনীতির চাকার গতি সচল রেখেছে এই মূলধন। উৎপাদন খরচ হ্রাস করে। কিভাবে উৎপাদন খরচ হ্রাস করে মূলধন? যেমন মূলধনের মাধ্যমে বৃহদায়তন উৎপাদন চালু করায় অল্প খরচে অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হয়। আমরা জানি যে কোনো উৎপাদন শুরুর সময়ে যে পরিমাণ খরচ হয় আস্তে আস্তে যখন উৎপাদন চলতে থাকে পরবর্তীতে কিন্তু উৎপাদনের খরচ কমতে থাকে। এভাবে যত বেশি মূলধন ব্যবহার করা সম্ভব হবে বৃহদায়তন শিল্পের আকার আরও বৃদ্ধি পাবে এবং উৎপাদন খরচও আস্তে আস্তে অর্থাৎ গড় খরচও আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। মূলধন কর্মসংস্থান বৃদ্ধি করে। কিভাবে বৃদ্ধি করে? যেমন যে দেশে মূলধন যত বেশি হবে সেই দেশে বিনিয়োগও তত বেশি হবে। আর বিনিয়োগ যদি বেশি হয় তাহলে সেখানে উৎপাদনও বেশি হবে। উৎপাদন যদি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে থাকে তখন দেখা যাবে যে মানুষের
কর্মসংস্থান বাড়বে, অনেক বেশি লোককে তখন কাজ দেওয়া সম্ভব হবে। এভাবে মূলধন কর্মসংস্থান বৃদ্ধি করে থাকে, জীবনযাত্রার মান বৃদ্ধি করে। কর্মসংস্থান বৃদ্ধি পেলে তো স্বাভাবিকভাবেই জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন ঘটে। এখন আসি আমরা মূলধনের গতিশীলতা কি। মূলধনের গতিশীলতা বলতে মূলধনের স্থানান্তরকে বোঝায়। যেমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান, তার কাছে যদি 2 কোটি টাকা মূলধন থাকে এবং সে বর্তমানে কোনো একটা ব্যবসার কাজে নিয়োজিত আছে, কিন্তু একসময় সে ভাবল যে তার এই মূলধনের অর্থটা সে এই ব্যবসা থেকে সরিয়ে অন্য একটা ব্যবসায় কাজে লাগাবে। এই যে মূলধন একটি ব্যবসা থেকে অপর একটি ব্যবসায় স্থানান্তরিত হলো, সেটাকেই বলা হয় মূলধনের গতিশীলতা। এই ব্যাপারটি আরেকটু পরিষ্কার হবে, আমরা একটু পরবর্তীতে মূলধনের গতিশীলতা নিয়ে আরেকটু আলোচনা করব। এখন আসি আমরা মূলধনের গতিশীলতার প্রকারভেদ। মূলধনের গতিশীলতাকে মূলত গতিশীলতার প্রকারভেদ বলতে আমরা সাধারণত বুঝি অভ্যন্তরীণ গতিশীলতা এবং আন্তর্জাতিক গতিশীলতা। অভ্যন্তরীণ গতিশীলতাকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, এক কারবারগত গতিশীলতা এবং স্তরগত গতিশীলতা। এই বিষয়টি আমরা পরবর্তীতে একটি চিত্রের মাধ্যমে আলোচনা করি। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি পোশাকের দোকান বা কাপড়ের দোকান। দ্বিতীয় ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি স্বর্ণের দোকান। এখন কোনো একজন ব্যবসায়ী ভাবলেন যে আগে তিনি তার মূলধন কাপড়ের দোকানে ব্যবহার করেছেন, এখন সেই মূলধনের কিছু অংশ তিনি স্বর্ণের দোকানে ব্যবহার করবেন, অথবা কাপড়ের দোকান থেকে পুরো মূলধনটাই উনি স্বর্ণের দোকানে স্থানান্তর করবেন। তখন সেই ধরনের মূলধনের স্থানান্তরকে বলা হয় মূলধনের কারবারগত গতিশীলতা। অর্থাৎ এক ব্যবসা থেকে অন্য ব্যবসায় অথবা এক কাজ থেকে অন্য কাজে মূলধনের স্থানান্তরকে বলা হয় মূলধনের কারবারগত গতিশীলতা। এখন আসি আমরা মূলধনের স্তরগত গতিশীলতা কি। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বীজ, কিছু বীজের ছবি, এবং সর্বশেষ ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাক্টরের ছবি। অর্থাৎ এর আগের আলোচনায়, গত ক্লাসের আলোচনায় আমরা জেনেছিলাম বীজ কি ধরনের মূলধন। বীজ ছিল চলতি মূলধন, আর নানা ধরনের যন্ত্রপাতি সেগুলো ছিল অথবা সেগুলো হচ্ছে আমাদের স্থায়ী মূলধন। তাহলে কোনো একজন ব্যক্তি ভাবলেন যে তিনি চলতি মূলধন হতে তার বা মূলধনটিকে স্থায়ী মূলধনে রূপান্তর করবেন। এই যে মূলধনের স্তরগত স্থানান্তর, চলতি হতে স্থায়ী মূলধনে রূপান্তর হওয়া, সেটিকেই আমরা বলবো মূলধনের স্তরগত গতিশীলতা। তাহলে আমরা দেখেছি অভ্যন্তরীণ গতিশীলতার 2টি প্রকারভেদ, এক মূলধনের কারবারগত গতিশীলতা এবং মূলধনের স্তরগত গতিশীলতা। মূলধনের কারবারগত গতিশীলতা কি? এক কারবার হতে অন্য কারবারে মূলধনের স্থানান্তরকে বলা হয় মূলধনের কারবারগত গতিশীলতা। আর স্তরগত গতিশীলতা বলতে বোঝায় চলতি মূলধন হতে স্থায়ী মূলধনে রূপান্তরকে বলা হয় মূলধনের স্তরগত গতিশীলতা। তাহলে আমরা এই আলোচনা থেকে আমরা কি জানলাম যে অভ্যন্তরীণ গতিশীলতা তাহলে কি? অভ্যন্তরীণ গতিশীলতা বলতে বোঝায়
দেশের অভ্যন্তরে বা দেশের ভিতরে এক কারবার হতে অন্য কারবারে বা এক ফার্ম হতে অন্য ফার্মে মূলধনের স্থানান্তরকে অভ্যন্তরীণ গতিশীলতা বলে। এখন আসি আমরা মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানচিত্র এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মানচিত্র। এখানে দেখা যাচ্ছে কয়েকটি রেখার মাধ্যমে দেখানো হয়েছে যে বাংলাদেশ থেকে মূলধন স্থানান্তরিত হয়ে পৃথিবীর অন্য দেশে যাচ্ছে অথবা পৃথিবীর অন্য দেশ থেকে মূলধন স্থানান্তরিত হয়ে বাংলাদেশে আসছে। এই যে এক দেশ থেকে আরেক দেশে মূলধনের স্থানান্তর হচ্ছে সেটাকে বলা হচ্ছে মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা। তাহলে আমরা মূলধনের আন্তর্জাতিক গতিশীলতা বলতে কি বুঝি? মূলধনের এক দেশ হতে অন্য দেশে স্থানান্তরকে আন্তর্জাতিক গতিশীলতা বলে। এখন আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা এবং আন্তর্জাতিক গতিশীলতা কি, কেন এই গতিশীলতার প্রয়োজন, মূলধনের গতিশীলতা কেন গুরুত্বপূর্ণ, সেটা আমরা এখন একটু আলোচনা করি। এক, মূলধনের গতিশীলতা অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করে। কিভাবে? দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধির জন্য অভ্যন্তরীণভাবে মূলধন গতিশীল থাকা দরকার। দেশে বিভিন্ন অঞ্চলে, শহরে এবং গ্রামে পর্যাপ্ত মূলধনের সরবরাহ বিদ্যমান থাকলে উৎপাদন দ্রুত বৃদ্ধি পায়। তারপরে কি করে মূলধন? কর্মসংস্থান বৃদ্ধি করে। এর আগেও আমরা এটা জেনেছি যে মূলধন কর্মসংস্থান বৃদ্ধি করে। যেহেতু মূলধনের গতিশীলতাও গুরুত্বপূর্ণ, তো মূলধনের গতিশীলতাও তখন কর্মসংস্থান বৃদ্ধি করে। মূলধনের গতিশীলতা বিদেশি বিনিয়োগকে বৃদ্ধি করে। এর আগের চিত্রে আমরা কি দেখেছি? ছবিটিতে দেখেছি যে বাংলাদেশ থেকে মূলধন পৃথিবীর অন্য কোনো দেশে স্থানান্তরিত হচ্ছে, আবার অন্য কোনো দেশ থেকে মূলধন বাংলাদেশে স্থানান্তরিত হচ্ছে। এই যে আন্তর্জাতিকভাবে মূলধনের স্থানান্তর, সেখানে কি হচ্ছে? সেখানে দেখা যাচ্ছে যে বিদেশি বিনিয়োগটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের অভ্যন্তরে তখন বিদেশি অথবা অন্য কোনো দেশ বিনিয়োগ করতে পারছে। বিনিয়োগ বৃদ্ধি যদি পেয়েই থাকে তাহলে স্বভাবতই উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পেলে তখন সমৃদ্ধির হারটাও বেশি হবে। তখন আমরা উচ্চতর সমৃদ্ধি অর্জনে সফল হব। উচ্চতর সমৃদ্ধি অর্জিত হলেই দেখা যাবে যে সামগ্রিক উন্নয়ন সাধিত হবে। এখন আমরা দেখি যে এই মূলধনের আন্তর্জাতিক গতিশীলতার কারণে বিদেশি বিনিয়োগ কিভাবে পরিবর্তিত হয়েছে, অথবা বলতে পারি বিদেশি বিনিয়োগ কিভাবে বৃদ্ধি পেয়েছে। এখানে দেখা যাচ্ছে 2012 সালে, এখানে মিলিয়ন মার্কিন ডলারে দেখানো হয়েছে, 2012 সালে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 1292 মিলিয়ন মার্কিন ডলার। 2013 সালে সেই বিদেশি বিনিয়োগের পরিমাণ 2012 সালের চাইতে বেড়েছে। 2014 সালে দেখা গেল যে বিদেশি বিনিয়োগের পরিমাণ কিছুটা কমেছে। 2016 সালে এসে বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। আবার 2017 সালে দেখা যাচ্ছে যে বিদেশি বিনিয়োগের পরিমাণ কিছুটা কমেছে। এই বিদেশি বিনিয়োগের সাম্প্রতিক ধারাটাকে আমরা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাতে পারি। এখানে দেখা যাচ্ছে যে 2012 সালে বিদেশি বিনিয়োগের পরিমাণ যা ছিল 2013 সালে তার থেকে বিনিয়োগের পরিমাণ বেড়েছে। 2014 সালে তার থেকে একটু কমেছে, আবার 2016 সালে সেই বিনিয়োগের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। 2017 সালেও কিছুটা কমেছে। তাহলে এই চিত্র থেকে আমরা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সাম্প্রতিক একটি ধারা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারলাম।
এখন আসি আমরা মূলধনের যোগান কি। মূলধনের যোগান হচ্ছে অর্থনীতিতে উৎপাদনশীলতা সৃষ্টি করা। অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যে উৎপাদনশীলতা সৃষ্টি করা, সেটাই হবে কি মূলধনের যোগান। যে কোনো দেশের মোট জাতীয় আয় উক্ত দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা পরিমাপ করে। এই প্রকৃত অর্থনৈতিক অবস্থা পুরো দেশের মূলধনের যোগানের উপর নির্ভর করে। যত বেশি মূলধনের যোগান হবে তত বেশি অর্থনীতি উন্নত হবে। এখন আসি আমরা মূলধনের যোগানের উৎসগুলো কি কি। মূলধনের যোগানের উৎসকে দুটি ভাগে ভাগ করা যায়। এক, অভ্যন্তরীণ উৎস, দুই, বিদেশি উৎস। অভ্যন্তরীণ উৎসগুলো কি কি? অভ্যন্তরীণ উৎসের মধ্যে আসছে রাজস্ব সঞ্চয় এবং বেসরকারি সঞ্চয়। রাজস্ব সঞ্চয় বা রাজস্ব উদ্ধৃত বলতে কি বোঝায়? সরকার আমরা জানি প্রতি বছরই একটি বাজেট পেশ করে। সেই বাজেটে, সরকারের সেই বাজেটে সামগ্রিক আয় ব্যয়ের হিসাব থাকে। যদি সরকারের সামগ্রিক ব্যয় অপেক্ষা সামগ্রিক আয় বেশি হয় তাহলে কিছু অর্থ সরকারের উদ্ধৃত থাকে, সেটাকেই বলা হয় রাজস্ব উদ্ধৃত বা রাজস্ব থেকে সঞ্চয়। এখন আসি আমরা বেসরকারি সঞ্চয় কি। বেসরকারি সঞ্চয় হচ্ছে দেশের বিভিন্ন ব্যাংক, বীমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে তোমরা জানো যে জনগণ, সাধারণ জনগণের অর্থ সঞ্চিত থাকে। সেই অর্থগুলো ব্যাংক বিভিন্ন কাজে বিনিয়োগ করে। বিনিয়োগের মাধ্যমে দেশের উৎপাদন ব্যবস্থাকে সচল রাখে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি সঞ্চয়ও কিন্তু মূলধনের যোগানের একটা গুরুত্বপূর্ণ উৎস। এখন আসি আমরা বৈদেশিক উৎস বা বিদেশি উৎসগুলো কি কি। বিদেশি উৎসের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। বিশ্বের বহু দেশ তাদের মূলধন যোগানের জন্য বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট নির্ভর করে থাকে। বেশিরভাগ অনুন্নত এবং উন্নয়নশীল দেশ অভ্যন্তরীণ উৎস দ্বারা যখন বা অভ্যন্তরীণ যে উৎস হতে তাদের মূলধনের যোগান দেওয়া হয়, সেই মূলধন দিয়ে যদি তাদের সমগ্র চাহিদা মেটানো সম্ভব না হয় তখন সেই দেশ অন্য দেশ থেকে মূলধন সাহায্য হিসেবে অথবা ঋণ হিসেবে নিয়ে থাকে। এখন আসি আমরা মূলধনের গঠন কি বা ক্যাপিটাল ফর্মেশন কি। যে প্রক্রিয়ার মাধ্যমে যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা সামগ্রী ইত্যাদি মূলধনী দ্রব্য অধিক পরিমাণে বৃদ্ধি করা যায় তাকে মূলধন গঠন বলে। অর্থাৎ যে পরিমাণ যন্ত্রপাতি আমরা এখন কোনো একটা কাজে ব্যবহার করছি, সেই যন্ত্রপাতি, সেই পরিমাণ কাঁচামালকে বর্তমানের চাইতে আরও যদি বাড়ানো সম্ভব হয়, সেই বাড়ানোটা কিভাবে করা যায় বা কি প্রক্রিয়ায় করা যায় সেটাকেই বলা হবে মূলধন গঠন। মূলধন গঠনকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি বা তিন ভাগে ভাগ করতে পারি। মূলধন গঠন সাধারণত তিন ভাবে হয়ে থাকে, যেমন সঞ্চয় সৃষ্টি করে মূলধন গঠন করা যায়, সঞ্চয় আহরণ করে করা যায় এবং সঞ্চয়কে বিনিয়োগ করে করা যায়। সঞ্চয়, আমরা জানি যে সঞ্চয় পুরো আয়টাই যদি আমরা ব্যয় করে ফেলি, আমাদের যদি কোনো সঞ্চয় না থাকে তাহলে কিন্তু আমাদের পক্ষে মূলধন গঠন করা সম্ভব হয় না। আবার দেখা যায় যে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় নানা ধরনের সঞ্চিত অর্থ থাকে। সেই সঞ্চিত অর্থটাকে যদি আমরা একসাথে না করতে পারি তাহলেও কিন্তু আমরা মূলধনের পরিমাণটা বাড়াতে পারি না। এর পরবর্তীতে আবার দেখা যায় যে সঞ্চয় আমরা করলাম, সঞ্চয় বিভিন্ন উৎস হতে সঞ্চয়কে আমরা একত্রিতও করলাম, কিন্তু সেই সঞ্চয়কে বিনিয়োগ করলাম না, তাহলে কিন্তু আর নতুন মূলধন
হবে না, অর্থাৎ মূলধনের গঠন কার্যক্রমও তখন ব্যাহত হবে। এখন আসি আমরা উন্নয়নশীল দেশে মূলধন গঠনে কি কি সমস্যা থাকতে পারে। আমরা জানি যে কোনো উন্নয়নশীল দেশে তাদের প্রধান সমস্যাই হচ্ছে স্বল্প উৎপাদন, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলো উৎপাদন বেশি করতে পারছে না। উৎপাদন যেহেতু বেশি হচ্ছে না, ফলে তাদের আয়টাও কম হচ্ছে। সে আয় যেহেতু কম হচ্ছে, তাহলে তাদের সঞ্চয়ও কম হয়। সঞ্চয় কম হলে আমরা জানি যে সঞ্চয় না করলে কিন্তু মূলধন গঠিত হয় না। সো সঞ্চয় যদি কম হয় তাহলে মূলধনও কম হবে, আর মূলধন যদি কম হয় স্বভাবতই বিনিয়োগ কম হবে। তো একইভাবে এটা কিন্তু একটা চক্রের মতো, যদি বিনিয়োগ কম হয় তাহলে কিন্তু আবার সেই উৎপাদনের পরিমাণও অল্প হবে, উৎপাদনের পরিমাণও কম হবে। তো একইভাবে এই অল্প উৎপাদন, অল্প আয়, সঞ্চয় কম, মূলধন কমে যাওয়া, বিনিয়োগ কমে যাওয়া, এই একই চক্রের মধ্যে পুরো অর্থনৈতিক কার্যক্রমটা চলতে থাকবে। উন্নয়নশীল দেশে সাধারণত এই মূলধনের গঠনের ক্ষেত্রে এই সমস্যাটি লক্ষ্য করা যায়। এখন আসি আমরা কি ধরনের প্রশ্ন আমাদের এই মূলধন, এতক্ষণ পর্যন্ত আমরা যা যা আলোচনা করেছি, মূলধনের গতিশীলতা, মূলধনের গঠন, মূলধনের যোগান, মূলধনের কার্যাবলী, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আসি আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। এখানে একটি প্রশ্নের নমুনা দেওয়া আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, দেখতে পাচ্ছ। 2019 সালে বাংলাদেশে মোট মূলধনের পরিমাণ ছিল 9,000 কোটি টাকা। 2020 সালে মূলধনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 10,000 কোটি টাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 300 কোটি টাকা। তাহলে নিট মূলধন বৃদ্ধির পরিমাণ ও মূলধন বৃদ্ধির হার নির্ণয় করো। আমরা এখানে দেখতে পাচ্ছি 2019 সালে বাংলাদেশে মোট মূলধনের পরিমাণ কত ছিল? 9,000 কোটি টাকা। 2020 সালে সে মূলধনের পরিমাণ কি হয়েছে? বেড়েছে। কত হয়েছে? 10,000 কোটি টাকা। তো মূলধনের পরিমাণ বেড়েছে, কিন্তু দেখা যায় যে মূলধনটাকে বিনিয়োগ করতে গিয়ে অনেক সময় নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়। সেই ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ছিল কত? 300 কোটি টাকা। তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছে প্রশ্নে? বলা হয়েছে নিট মূলধন বৃদ্ধির পরিমাণ এবং মূলধন বৃদ্ধির হার নির্ণয় করো। চলো আমরা করি। যেহেতু আমরা জানি যে 2019 সালে মোট মূলধনের পরিমাণ ছিল 9,000 কোটি টাকা এবং 2020 সালে মূলধনের পরিমাণ কত দাঁড়ায়? বেড়ে 10,000 কোটি টাকায়। তাহলে এই এক বছরে মূলধনের বৃদ্ধির পরিমাণ কত? মূলধনের বৃদ্ধির পরিমাণ হচ্ছে 10,000 কোটি টাকা বিয়োগ 9,000 কোটি টাকা, অর্থাৎ 1,000 কোটি টাকা বার্ষিক মূলধন বৃদ্ধির পরিমাণ। এটা আমাদেরকে প্রথম বের করে নিতে হবে। তারপরে প্রশ্নে দেওয়া আছে যে ক্ষয়ক্ষতিজনিত খরচ অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে কত? 300 কোটি টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিট মূলধন বৃদ্ধির পরিমাণ কত হলো? প্রথম আমরা কি পেয়েছি যে বার্ষিক মূলধন বৃদ্ধির পরিমাণ, কিন্তু আবার দেওয়া আছে যে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে আমাদের নিট মূলধন বৃদ্ধির পরিমাণটা কত হবে? সেই 1,000 কোটি টাকা থেকে আমরা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়টা আমরা বাদ দিব, তাহলে আমাদের থাকছে 700 কোটি টাকা। এই 700 কোটি টাকা হচ্ছে আমাদের নিট মূলধন বৃদ্ধির পরিমাণ। আর কি বের করতে বললো আমাদের প্রশ্নে? মূলধন বৃদ্ধির হার কত? তাহলে মূলধন বৃদ্ধির হার আমরা বের করব কিভাবে? নিট মূলধন বৃদ্ধির পরিমাণকে আমরা 2020 সালে যে মূলধনের পরিমাণ ছিল 10,000 কোটি টাকা, সেটা দিয়ে আমরা ভাগ দিব, এবং যেহেতু আমাদের হার নির্ণয় করতে বলেছে, এই জন্য আমরা 100 দিয়ে এই ভাগফলটাকে গুণ করব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 700 ভাগ 10,000 পূরণ 100। তাহলে আমাদের মূলধন বৃদ্ধির হার দাঁড়ায় 7%।
আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে পারবে। নিট মূলধন বৃদ্ধির পরিমাণ এবং মূলধন বৃদ্ধির হার তোমরা নির্ণয় করতে পারবে। চলো আমরা একটা বাড়ির কাজ করব। মূলধনের গতিশীলতা মূলধন গঠনকে প্রভাবিত করে আলোচনা করো। এটি তোমাদের আজকের ক্লাসে বাড়ির কাজ থাকলো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার তোমাদের অন্য একটি ক্লাস নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।